সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 26-27 অর্থ বছর শুরু হলো 1 জুলাই। আপনারা ইতিমধ্যে জানেন যে 30 জুন, যেটা 25-26 অর্থ বছরের শেষ দিন ছিল, সেদিন আমাদের জাতীয় বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের জন্য একটা মুদ্রানীতি ঘোষণা করেছে। সরকার এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% নির্ধারণ করেছে এবং মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় 9.5%, যেটা মে মাসে ছিল 9.42%। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে, সেখানে তারা যে একটা পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এই বছর শেষে, মানে এই অর্থ বছর শেষে 26-27 অর্থ বছর আমাদের প্রবৃদ্ধি হতে পারে 6.1%, আর মূল্যস্ফীতি থাকতে পারে 8 থেকে 10%-এর ভিতরে। সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, সেই লক্ষ্যমাত্রা যেন অর্জিত হয়, তার জন্য বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করে থাকে। তো আগে যেটা দেখা গেছে যে এই মুদ্রানীতিতে সাধারণত সরকারের লক্ষ্যমাত্রা আর বাংলাদেশ ব্যাংকের যে পূর্বাভাস খুব বেশি একটা পার্থক্য দেখা যেত না, একই রকম থাকতো। কিন্তু এবার একটু পার্থক্য দেখা যাচ্ছে। এটাকে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন অনেকে বলছেন যে এটা আসলে অসামঞ্জস্যতা কিনা। এটাকে যদি একটু ভিন্নভাবে আমরা চিন্তা করি, যে এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অনুযায়ী কিন্তু কাজ করতে পারেনি বা কাজ করতে দেওয়া হয়নি। আমরা যদি দেখি যে পৃথিবীর সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোই, মানে বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংকগুলোই স্বাধীনভাবে কাজ করে থাকে। ভারত হোক, যুক্তরাষ্ট্র হোক, চায়না হোক বা অন্য যে অঞ্চলেরই হোক না কেন, তারা স্বাধীনভাবে কাজ করে থাকে। কিন্তু বাংলাদেশের ব্যত্যয় হয়েছে, যার ফলে দেখা গেছে যে সরকারের যে লক্ষ্যমাত্রা বা যে নির্ধারণ, সেইটার থেকে বিচ্যুত হওয়ার বা অন্য একটা ভিন্ন মত দেওয়ার সুযোগ আসলে কেন্দ্রীয় ব্যাংকের ছিল না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এবার মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক সম্ভবত তার সেই স্বাধীনতার জায়গাটা আবার ফিরে পেয়েছে। সরকার হচ্ছে রাজনৈতিক সরকার, রাজনৈতিক প্রতিশ্রুতি তার আছে, নির্বাচনী প্রতিশ্রুতি তার আছে, জনগণের কাছে তাকে নানা ধরনের প্রতিশ্রুতি দিতে হয়। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তাকে অর্থ খরচ করতে হয়, এবং সেই অর্থের যোগান কতটুকু আসবে সেইটা আসলে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয়, যাতে করে সেই অর্থের যোগানজনিত কারণে বাজারে মূল্যস্ফীতি না বাড়ে। এটা অর্থনীতির একটা টেকনিক্যাল টার্ম, আপনারা জানেন। তো যে প্রসঙ্গটা বলছিলাম, যে বাংলাদেশ ব্যাংক তার এই জায়গাটাতে এক ধরনের স্বাধীনতা পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, যে কারণে সে যে পূর্বাভাস দিচ্ছে, সে পূর্বাভাসের সাথে সরকারের যে লক্ষ্যমাত্রা সেখানে মিলছে না। তো এখন তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে যে সরকার তো তার পুরো সরকার যন্ত্র ব্যবহার করে তার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সে অর্জন করবে। মানে বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস নিয়ে সরকারকে ভাবতে হবে যে আমি যে লক্ষ্যমাত্রা দিয়েছি, সেই লক্ষ্যমাত্রা কি আসলে বাস্তবায়নযোগ্য কিনা, বা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যেহেতু আমার পূর্বাভাসটা কম আসতেছে, তাহলে আমাকে এই জায়গাগুলোতে আমাকে হাত দিতে হবে, এই জায়গায় আমাকে সংস্কার করতে হবে, এই বিষয়গুলোর দিকে আমাকে বেশি নজর দিতে হবে, এই বিষয়গুলোর দিকে আমাকে একটু কম নজর দিলেও হবে। তো এই বিষয়গুলো আমার ধারণা যে সরকারের প্রতি হয়তো এখান থেকে ওই মেসেজটা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে যে এখানে আমরা তথ্যের মিসম্যাচ বা অসঙ্গতি, এটা বলার সুযোগ বোধহয় নেই। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কারণ বরাবরই আমাদের অর্থমন্ত্রী একটা কথা বলছেন যে অর্থনীতিতে তিনি গণতন্ত্রায়ন নিয়ে আসবেন। এই অর্থনীতিতে গণতন্ত্র মানে সবার মতকে প্রাধান্য দেওয়া, আমার মনে হয় যে এটার একটা পার্ট হিসেবে সম্ভবত আমরা এবার মুদ্রানীতিতে আমরা দেখতে পেলাম। কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে কোনো দেশ আসলে তার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থেকে শুরু করে অর্থনৈতিক যে স্ট্যাবিলিটি, সেটা আসলে রক্ষা করাটা খুব কঠিন হয়ে পড়ে। তবে এটাও বাস্তবতা যে রাজনৈতিক সরকার যখন চায়, তখন কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বাধ্য হয়ে তার অবস্থানকে পরিবর্তন করতে হয়। যেমন আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে এই ঘটনা ঘটেছে যে ফেড বা কেন্দ্রীয় ব্যাংক, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে এক ধরনের অবস্থান ছিল, কিন্তু ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্ট তিনি আরেক ধরনের অবস্থান নিয়েছেন, যে কারণে দেখা গেছে যে মাঝখানে ফেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেখান থেকে পদত্যাগ করতেও বাধ্য হয়েছেন। একই কারণে যুক্তরাষ্ট্রে বহু আগে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য ডলার ছাপানোর যে বিষয়টা,
তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি চাপ দিয়েছিলেন, এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে না, আমি এত ডলার ছাপিয়ে যুদ্ধের খরচ বহন করতে পারবো না। তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে বাইপাস করেই সরকার তখন নোট ছাপানো শুরু করে দেয়, যে কারণে ডলারের আরেকটি নাম হচ্ছে গ্রিন ব্যাংক। আপনারা হয়তো দেখবেন এই ইংরেজি পত্রিকাগুলোতে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আসলে কেন্দ্রীয় ব্যাংকের বাস্তব পরিস্থিতির যে জায়গাটা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে এখন, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আবারও সেই মানে উষ্ণায়নের জায়গাটা ফিরে এসছে, যে প্রতিষ্ঠানগুলো তার মতো করে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখবে বা সিদ্ধান্ত নেবে, সেখানে হয়তো সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং মন্তব্যের করে কমেন্ট দেওয়ার জন্য অনুরোধ।